আমার প্রিয় শিক্ষার্থীরা, very welcome to recorded course for freehand English writing led by ওবায়দুর রহমান। এবিসি ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজ আমাদের তৃতীয় ক্লাস। আলোচনার বিষয় হাউ টু জেনারেট আইডিয়া ফর এনি রাইটিং। এর মানে কিভাবে আমরা যেই কোনো লেখা সম্পর্কে আইডিয়া জেনারেট করতে পারি, আইডিয়া তৈরি করতে পারি। যখন আমরা কেউ সিদ্ধান্ত নিই যে আমরা কোনো একটি বিষয় সম্পর্কে স্পেসিফিকলি ইনস্ট্যান্টলি কিছু লিখতে চাই, তখন আমরা ঠিক আইডিয়া জেনারেট করার যে কয়েকটি ধাপ আছে, যেই ধাপগুলোকে আমরা সিম্পলি বলতে পারি ব্রেনস্টর্মিং থিওরি। এর আরো বেশ কিছু নাম আছে, লক্ষ্য করুন। ব্রেনস্টর্মিং থিওরি অর ব্রেইন ম্যাপিং থিওরি বেসড অন ডব্লিউ.এইচ কোয়েশ্চেনিং স্টেজ। তার মানে আমরা এই বিষয়টাকে লক্ষ্য করে যেই কোনো একটি টপিক সম্পর্কে এই প্রশ্নগুলো করার মাধ্যমে বা সাথে আরো কিছু স্ট্যান্ডার্ড সাব কোয়েশ্চেন করার মাধ্যমে যে কোনো বিষয় সম্পর্কে লিখতে পারবো। আজ আমরা মূলত এই বিষয়টি আমাদের ক্লাসে স্পষ্ট ধারণা পেতে চাচ্ছি। তবে যেহেতু আইডিয়া জেনারেশন বা আইডিয়া জেনারেট করে টপিক ভিত্তিতে লেখা, এমনকি একই সাথে এখানে অনেকগুলো পেজ আছে। আপনি কোন টপিকের ভিত্তিতে কিভাবে উত্তর প্রদান করবেন, কিভাবে আপনি প্রশ্ন করবেন, কিভাবে আপনি নিজেই উত্তর পাবেন এবং পরীক্ষার হলে ঠিক কোন পর্যায়ে বা কোনভাবে গিয়ে আপনি আ আইডিয়াটা জেনারেট করবেন, আবার যখন বাসায় বসে লেখার একটা সুযোগ পাবেন, তখনই বা কিভাবে আপনি আইডিয়া জেনারেট করার আ মানি আপনি করবেন, চেষ্টা করবেন। এরপরে দেখুন আমাদের আরো এখানে প্র্যাকটিক্যালি সব দেওয়া আছে। সব প্র্যাকটিক্যালি দেওয়া আছে। প্যারাগ্রাফ সহ কম্পোজিশন বা অন্যান্য যে ব্যাপারগুলোই আসুক না কেন ইংরেজি লেখালেখির ক্ষেত্রে, কিভাবে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, এই ব্যাপারটিকেই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্য করুন পরিশেষে শেষের দিকে একটি অংশ থাকবে এইরকম। তা হলো কিভাবে আপনি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন এবং যেইগুলো আপনার ভোকাবুলারির যে স্ট্রেংথ, যেই মাত্রা, যেই লিমিট সেটাকে অনেক বাড়িয়ে দিবে। কিভাবে করবেন? সেই ব্যাপারে এখানে ৮ টি দিক নির্দেশনা দেওয়া আছে। এইগুলো ব্যবহার করেও আমরা কিভাবে আমাদের দৈনন্দিন ইংরেজিকে অনেক বেশি একটা অন্যরকম মাত্রা দিতে পারি, সেই ব্যাপারগুলো আমরা ধাপে, ধাপে জানবো। এই একটি উপায় ইন্টারনেট ব্রাউজিং, চ্যাট জিপিটি, তাছাড়া এআই, following scholarly sites, reading newspaper and taking note, searching information related to selected topic, and taking notes of important vocabularies, definition, and phrases. Start writing based on your notes and brainstorming theory, paraphrasing, using grammar and structure. এই সবগুলো ব্যাপার সম্পর্কেই আমরা পুঙ্খানুপুঙ্খরূপে অবগত হব একই সাথে এই বিষয়গুলো সম্পর্কে। এখন যেহেতু একটি ক্লাসে এগুলো কভার করা সম্ভব না, এই জন্য মূলত আমরা এই মূল ক্লাসটির অধীনে আরো ২ থেকে ৩ টি ক্লাস নেব। তার মানে এই ফাইলটির উপরেই নেব। এইটাকে মূল ফাইল এবং মূল ক্লাস হিসাবে ধরে আমরা এইটার অধীনে আরো কয়েকটি ক্লাস নেব, যাতে করে এবং কি এমনটাই হচ্ছে। আমাদের যে বেসিক গ্রামারের এবং লেখালেখির জন্য রেকর্ডেড কোর্সের অন্তর্ভুক্ত যেই ক্লাসগুলো আছে, প্রতিটা ক্লাসের অধীনেই আমরা প্র্যাকটিক্যাল ৩ থেকে ৪ টি ক্লাস রাখছি। আর প্রয়োজনে আরো বেশিও হতে পারে। ৭ টা ৮ টি পর্যন্ত হতে পারে। এটার মূল কারণ হচ্ছে যাতে করে আমরা একটা টপিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাই। ঠিক একই রকমভাবে আমরা ব্রেইনস্টর্মিং অর ব্রেইন ম্যাপিং সম্পর্কে আজকে ধারণা নিতে যাচ্ছি। লক্ষ্য করুন, প্রথমত আমরা এই প্রশ্নগুলো একটু লক্ষ্য করি। আপনি এক কাজ করবেন, আপনি এগুলোকে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বলতে আসলে দরকার নাই। আমরা কিন্তু দেখবেন আমার সবচেয়ে বড় বাক্য, বড়, বড় বাক্য আমরা কিভাবে লিখতে পারি, সেখানেও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছিলাম এই প্রশ্নগুলো দিয়েই বড় বাক্য লেখা যায়। আবারও এই প্রশ্নগুলো দিয়েই আপনি একটা টপিক সম্পর্কে ধাপে, ধাপে লেখার জন্য একটা দারুণ একটা মানি পথ পাবেন। অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন আ যে আসলে ১ লাইন লেখার পর আমি আর না মানি খুঁজে পাই না আসলে কি লিখব। দেখুন, ১ম এই আপনাকে যেটা করতে হবে ঠিক এই জায়গাটায় আছে। লক্ষ্য করুন, যেই কোনো একটা টপিক আপনি যেটার উপরে লিখতে চান, তাকে প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে।
সেটা কিন্তু হতে পারে কথা বলার ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে বা যাই বলুন না কেন। আলোচনা করার ক্ষেত্রে টপিকটা আপনি সিলেক্ট করবেন। যেমন সাইবার ক্রাইম, গ্লোবাল ওয়ার্মিং, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, রিসেন্ট রেজিম আর করাপশন বা যাই বলুন না কেন, যেকোনো একটা টপিক আপনি ঠিক করলেন। এরপরে আপনি কি করলেন? সেই টপিক সম্পর্কে জাস্ট আপনি চিন্তা করা শুরু করলেন। কেমন? ওকে, এটা কিন্তু ২ ধরনের, মানে ব্রেইনস্টর্মিংটাকে ২ ভাবে ব্যবহার করা যায়। ২ ভাবে বলতে একটা হচ্ছে পরীক্ষার হলে, আরেকটা হচ্ছে নরমালি বাসায় বসে। আমি ২ টাই দেখাই দিব, বাট এইখানে জাস্ট একটু পরিচয় করাচ্ছি। লক্ষ্য করুন যে আপনি কোনো কিছুই ভাববেন না যে হোয়াট ইউ আর থিংকিং। মানে আপনার দ্বিধাদ্বন্দ্বিত হতে হবে না। আপনার মানে এখানে মানে কনফিউজ হতে হবে না যে আসলে আপনি কি ভাবছেন, কি লিখবেন। জাস্ট আপনি ডেলিভার করার চেষ্টা করবেন। ওকে। লক্ষ্য করুন, আমরা এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। যে এটা মানে মূলত এগুলো হচ্ছে অনেকটা সায়েন্টিফিকলি প্রুভড যে ব্রেইনস্টর্মিং অর ব্রেইন ম্যাপিং থিওরি, যেগুলো এই ডব্লিউএইচ কোয়েশ্চেনিং স্টেজ ভিত্তিক। তবে শুধুমাত্র যে এই প্রশ্নগুলো দিয়েই যে আপনি একটা টপিক সম্পর্কে লিখবেন, ব্যাপারটা এরকম না। আপনি প্রাসঙ্গিকতা ক্রমে যেকোনো প্রশ্নই একটা টপিকে করতে পারেন। তবে সিরিয়াল মেইনটেইন করে যদি এটা ব্যবহার করেন, তাহলে অনেক ক্ষেত্রেই আপনি মোটামুটি একটা প্যারাগ্রাফ লেখার জন্য যথেষ্ট ইনফরমেশন পেয়ে যাবেন। তবে কম্পোজিশন বলেন বা আর্গুমেন্ট বলেন, ফোকাস রাইটিং বলেন, সেই জন্য আপনাকে কিন্তু আরো কিছু আ সাব কোয়েশ্চেন এখানে যোগ করতে হবে। যেগুলো আপনার জন্য আরো বেশি উপযুক্ত হতে পারে। কেমন? ও হ্যাঁ, একটু পরিচয় না করায় দিলেই নয়। তারপরও প্রথমত হচ্ছে আপনি প্রশ্ন করবেন যে আসলে টপিকটা কি? আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি, তাই না? আমার মনে হয় সেটা আপনাদের জন্য আরো ভালো হবে। এখানে দেখুন, এখানে কিছু টপিক দেওয়া আছে। আমরা লক্ষ্য করছি। শুধু এই টপিক না, জগতের যত টপিক আছে বর্তমানে যেই ইরান, ইসরায়েল যে যুদ্ধ আমরা লক্ষ্য করছি, এই টপিককেও আপনি আ এই ব্রেইনস্টর্মিং সাহায্যে নিয়ে আ ইজিলি লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেটিভ হতে হবে, তাই না? হ্যাঁ। লক্ষ্য করুন, এইটা হচ্ছে ঠিক এই যে সাব কোয়েশন করার জন্য একটা একই কথা, ব্রেইনস্টর্মিং থিওরি। বাট এই যে এখানে আপনার কি থাকতে পারে উত্তরের মধ্যে, সেগুলো এখানে বলে দেওয়া আছে। তারপরে কি আশা করা যেতে পারে সেগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। হয়তোবা ১ম আপনি এটা নাও বুঝতে পারেন। আমি একটু আরো নিচে যাই। আমি আপনাদের দেখাই, একেবারে প্র্যাকটিক্যালি দেখাই। ধরুন, আমি আমার লেখালেখির প্রয়োজনে বা আপনি আপনার লেখালেখির প্রয়োজনে ক্লাইমেট চেঞ্জকে আপনি নির্ধারণ করেছেন। অথবা আপনি ধরলেন আপনি আনএমপ্লয়মেন্টকে নির্ধারণ করেছেন যে আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। অথবা আপনি ধরেন আপনি নির্ধারণ করলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আপনি নির্দিষ্ট করলেন যে হ্যাঁ, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা লেখা লিখব। এখন সেই লেখাটা আ ধ মনে করলেন যে আপনি পরীক্ষার হলে বসছেন, ঠিক তখনই আপনি পেলেন। কিন্তু এক্সাক্টলি সেই সম্পর্কে আপনি পড়ে যাননি। যেমন হায়ার এডুকেশন অ্যাব্রড। আপনি হয়তোবা পড়ে যাননি। ওয়াটার লগিং ইন ঢাকা। এখন এইগুলোকে আপনি কিভাবে করবেন? তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে না? আরো বেশ আছে। এই যে ড্রাগ অ্যাডিকশন, সিটি ভার্সাস ভিলেজ, অনেক আছে। এখন প্রশ্নটা হলো আপনি কিভাবে লিখবেন? ইনস্ট্যান্টলি আপনার মনে হলো যে আপনি লিখে ফেলবেন। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। সেটা হচ্ছে আইডিয়া জেনারেটর মাধ্যমে। আর আইডিয়া জেনারেটর কিভাবে করবেন ইতিমধ্যে আমি আপনাদেরকে অবগত করেছি, ব্রেইনস্টর্মিং থিওরি। যেহেতু প্র্যাকটিক্যালি দেখব, এইজন্য সরাসরি আর এখানে আলোচনা করলাম না। ওকে? আমরা আর কথা না বাড়াই সরাসরি আমরা শুরু করে দিতে পারি। লক্ষ্য করুন, আমি প্রথমত সিলেক্ট করলাম ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে একটা টপিক। এখন আমি এটা নিয়ে চিন্তা করব। আমার মাথার মধ্যে থাকবে যে ইয়েস, ক্লাইমেট চেঞ্জ। দ্যাট মিনস আপনি প্রথমত চিন্তা করবেন আসলে ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা কি? আপনি এখনই জাস্ট একটু চিন্তা করুন। চোখটা বুজে চেষ্টা করুন যে হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা কি? ওকে। হয়তোবা আপনি একাডেমিক ডেফিনিশন নাও পেতে পারেন। আপনার কাছে মনে হতে পারে, আম আমি তো পাচ্ছি না খুঁজে। কি করা যেতে পারে? দেখুন, আপনি ইনস্ট্যান্টলি যখন কিছু লিখবেন, তখন আমি সত্যিকার অর্থেই বলছি, জগতের কেউই ১০০% পারফেক্ট ইনস্ট্যান্টলি আ কানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমরা আবার শুরু করছি। লক্ষ্য করুন, যেহেতু রেকর্ডেড কোর্সের একটি অংশ, সুতরাং আমার মনে হয় যে আমরা একে একসাথে করে ফেলাটাই ভালো। ওকে, ঠিক আছে। আমরা ঠিক সেই জায়গাটায় আছি। তার মানে হলো আমি বলছিলাম আপনাদের যে, যে কেউ লেখুক না কেন, ওই আমি, ওই যেকোনো মাস্টার বা যেই বলুন না কেন, ইনস্ট্যান্টলি সে যদি ২-৪ টি বাক্য লিখতে চায়, সেই ক্ষেত্রে তার ভুল ত্রুটি হওয়াটা একেবারেই স্বাভাবিক। আমি বলছি না যে আ হতেই হবে। হওয়াটা স্বাভাবিক। আর আমার আপনার ক্ষেত্রে যেটা হবে, অনেক বেশিও ভুল হতে পারে। আর এই বেশি ভুল হওয়াটাই হচ্ছে আমাদের শিক্ষার একটা উত্তম মাধ্যম হতে পারে। কারণ
আপনি যখন ভুল করতে থাকবেন একটা পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। তাছাড়া আমাদের সেই সাপ্তাহিক ক্লাস আছে, সেখানেও আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই লেখাটা আমি লিখেছি, এই প্রশ্নগুলো আমি করে এই উত্তর পেয়েছি। ওকে, আমরা আগে শেষ করি। আসলে হোয়াট ইজ দ্য ইস্যু? ইস্যু বলতে আমি বলছি যে যেহেতু আমরা এটাকে সিলেক্ট করলাম, এই ব্যাপারটি আসলে কি, তাই না? এখন এই ব্যাপারের উপর আমাদের ধারণাটা কি? সাধারণত এটা কিভাবে তৈরি হয়? আমরা জানি ক্লাইমেট চেঞ্জ দীর্ঘদিনের একটা মানে একটা জায়গার আবহাওয়ার যে পরিবর্তন, তাই না? ক্লাইমেট চেঞ্জ, এরপর আমরা বলতে পারি যে এটা কি হয়? টেম্পারেচার বেড়ে যায়। আ বরফের যে ইয়াগুলো আছে সেগুলো কি মানে গলতে থাকে, সি লেভেলটা বেড়ে যায়। এটাই তো ক্লাইমেট চেঞ্জ। এটাই তো আমাদের মাথায় আসে প্রথমত। এটা আসে না? বা আনপ্রেডিক্টেবল অ্যান্ড এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন, এটাই তো ক্লাইমেট চেঞ্জের মূল ব্যাপার, ফলাফল। তাই তো? প্রথমত আমরা ডিফাইন করতে পারি টপিকটাকে। ওকে? এরপর লক্ষ্য করুন আমাদের পরবর্তী যে প্রশ্নটি থাকবে ব্রেইনস্টর্মিং থিওরি অনুসরণ করে why it is happening, মানে আমরা কিন্তু জানি কেন ঘটছে। দেখুন আমি যদি আপনাদের নাও লিখে দিই আপনারা কিন্তু ২-৪ টি বাক্য লিখতে পারবেন যে হ্যাঁ, কেন ঘটছে? আমি কিন্তু জানি যে মানুষের অবিবেচনা প্রসূত যে কার্যকর্ম আছে, গাছপালা কেটে ফেলা, তাই না? তারপরে আরো বেশ কিছু কাজ আছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি করা, আ ন্যাচারাল গ্যাসের আ মানে করা, শেষ করা, ব্যবহার করা, পপুলেশন বৃদ্ধি, ডিফরেস্টেশন, ওভার কনজাম্পশনস, lack of sustainable practice, তাই না? এই যে ব্যাপারগুলো আমরা জাস্ট কতটুকু বলতে পারছি। এখন ব্যাপার হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন একাডেমিক্যালি তো উপস্থাপন করতে পারছি না। আরে আপনি যদি শুরুতেই মানে বুঝতে চান যে আপনি একাডেমিক্যালি লিখে ফেলবেন, তাহলে তো আমার এই কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। আর মানে আমার কোনো কোর্সেরও বা ক্লাসেরও দরকার নেই। এইটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী ৩য় নাম্বার ক্লাস। যদিও আমরা একেকটি ক্লাসের অধীনে অনেকগুলো ক্লাস রেখেছি। এখন ৩য় নাম্বার ক্লাসেই কি আপনি শিখে ফেলবেন? না। এই ব্রেইনস্টর্মিং যেই আইডিয়াটা বা ব্রেইনস্টর্মিং মানে যে থিওরিটা আইডিয়া জেনারেট করার জন্য রেখেছে ১ম এর কারণ হচ্ছে আপনি পরবর্তীতে যেকোনো টপিক সম্পর্কে লিখবেন, আপনি আ মানে পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো দেখব একেবারে ১০০ পর্যন্ত ইতিমধ্যে করাও আছে বটে। এখন এই ক্লাসগুলোতে আমরা কিন্তু প্রত্যেকবারই চেষ্টা করব এই ব্রেইনস্টর্মিং থিওরিকে ব্যবহার করে আমাদের তথ্য সংগ্রহ করা বা উপস্থাপন করা। কেমন? ওকে। আমরা তাহলে কেন ঘটছে এটা পেলাম। তারপরে কারা এফেক্টেড? যদি আমি প্রশ্ন করি এই যে ক্লাইমেট চেঞ্জ এর ফলে কারা এফেক্টেড? আমরা কিন্তু জানি কারা এফেক্টেড। বিশেষ করে উপকূলবর্তী যে মানুষজন আছে তারা। কোস্টাল রেসিডেন্ট, ফার্মার্স অ্যান্ড পুর নেশনস, ডেভেলপিং যে কান্ট্রি গুলো আছে তারা, ফিউচার জেনারেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইকোসিস্টেমস উই নো ওয়েল। আমরা কিন্তু জানি। এখন প্রশ্নটা হলো আমি কিন্তু এভাবে উপস্থাপন করছি। এটা কিন্তু একসাথে আছে। একসাথে আমরা লিখব। কেমন? জাস্ট আমি বুলেট পয়েন্ট আকারে এখানে উপস্থাপন করছি যে হ্যাঁ, এইটা আমরা চিন্তা করতে পারি। কেমন? এরপরে দেখুন মানে কখন এটি ঘটে বা কখন থেকে এটা আসলে সামনে আসে মানুষের, কেন এটা গুরুত্বপূর্ণ? এটা কিন্তু আমরা জানি যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন শুরু হয়েছে অ্যান্ড র‍্যাপিড চেঞ্জ অ্যান্ড ফাস্ট ongoing and worsening yearly, মানে বর্তমানে যেই অবস্থা ভয়াবহ অবস্থার পরিস্থিতি হচ্ছে and why it occurring? আমরা কিন্তু এটাও জানি আসলে কোথায় এই ব্যাপারগুলো ঘটছে। বিশেষ করে আমরা কিন্তু জানি vulnerable যে এরিয়া গুলো আছে কোস্টাল এরিয়া, বিশেষ করে সমুদ্র তীরবর্তী একই সাথে সমুদ্রের মাঝে যে দ্বীপ অঞ্চলগুলো আছে। ওকে, আর্কটিক, কোস্টাল রিজনস অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ অলসো। এরপরে হচ্ছে কিভাবে আমরা রেসপন্ড করতে পারি, মানে কিভাবে আমরা কি করতে পারি? এই ব্যাপারটাকে আমরা কিভাবে অনুকূলে আনতে পারি। ওকে? এখন এখানে যে ব্যাপারগুলো আছে হয়তোবা আ কেউ একটু ভালো বোঝেন বা কেউ একটু ভালো চিন্তা করেন বা আপনার লেখার কোয়ালিটি বা আপনার লেখার একটা চেষ্টা বা অনুধাবন বা প্রচেষ্টা আছে, তাদের জন্য আমরা একটু ভিন্নভাবে বলতে পারি। এই যে দেখুন এই প্রশ্নগুলাই কিন্তু। যে হ্যাঁ, আসলে হোয়াট ইস দ্য ইস্যু? আমরা এখানে বললাম যে ইস্যু বলতে এইটাই বোঝাচ্ছি যে আ না মানে ক্লাইমেট চেঞ্জ বলতে এটা বোঝায় যে বিশাল একটা পরিবর্তন টেম্পারেচার ওয়েদার এর মধ্যে ওভার টাইম, বা আমরা এখানে ওভার টাইমটাকে নির্দিষ্ট করতে পারি যে ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে যে একটি বিশাল পরিবর্তন। ওকে। এটা মূলত ঘটে আ মানে গ্যাসের কারণে অ্যান্ড এটা মূলত এই কারণে অনেকগুলো কারণ দেওয়া আছে। জাস্ট আপনি চিন্তা করলেন। এরপর আপনি আবার একই কিন্তু প্রশ্ন। মানে আমি বলছি এটা হচ্ছে যারা নিয়ে একটু ইন্টারমিডিয়েট লেভেলে লিখতে যাচ্ছেন, তারা একটু চিন্তা করতে পারেন এভাবে। এখন বলতে পারেন, "আরে ভাই এগুলো চিন্তা করলে তো লিখেই ফেলা যায়।" হ্যাঁ, এটাই তো কাজ। আপনি জাস্ট কি করবেন? এই যে স্টেপ গুলো ঠিক রাখবেন যে হ্যাঁ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ। ওকে?
এখন এইটা কখন ব্যবহার করবেন? বাসায় বসে লেখার সময় ব্যবহার করবেন নাকি যখন পরীক্ষার হলে লিখবেন তখন ব্যবহার করবেন? দেখুন আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করেছি বা এতক্ষণ পর্যন্ত আমরা যেই মূল আলোচনায় যতটুকু আলোচনা করেছি, এটা মূলত হচ্ছে ইনস্ট্যান্টলি লেখার জন্য। আর বাসায় বসে লেখার জন্য যে ব্যাপারটি, সেটা আপনি এই যে এইখানে আছে। সার্চ করা, দেখা, বসে ভাবা, চিন্তা করা, এই যে এখানে ইন্টারনেট ব্রাউজিং, তারপরে এখানে মানে এখানে বেশ কিছু ব্যাপার আছে। এই যে প্যারাফ্রাইজিং, তারপরে হচ্ছে মানে বাসায় বসে লেখার জন্য এই যে এগুলোকে ব্যবহার করা, এগুলোকে ব্যবহার করা। বাট পরীক্ষার হলে কিন্তু আপনি ওইগুলো তো আর করতে পারবেন না। আপনি কি বলুন তো আমাকে, পরীক্ষার হলে কি এগুলো ব্যবহার করতে পারবেন? না। এইগুলো হচ্ছে বাসায় বসে লেখার জন্য ব্রেইনস্টর্মিং থিওরিটার ভিত্তিতে লিখবেন, কিন্তু এইগুলো আবার পাশাপাশি সাহায্য নিতে হবে। এগুলো আমি দেখাবো। হয়তো অন্য ভিডিওতে দেখাবো, কারণ ইতিমধ্যে আমি অবগত করেছি। ও হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, আমরা কি বললাম? যে আমরা যারা একটু ইন্টারমিডিয়েটে আছে তাদের জন্য। তারপরে হচ্ছে কারা ভুক্তভোগী, আমরা বললাম যে পিপল লিভিং নিয়ার ফার্মার, ফুড, কান্ট্রিজ অন অলমোস্ট অ্যানিমালস অ্যান্ড ফিউচার জেনারেশন, তাই তো? এটা কখন থেকে আমরা কিন্তু জানি যে এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে, এবং কোথায় ঘটছে সেটাও কিন্তু আমরা জানি। যে এটা মূলত ঘটছে সারা বিশ্বেই, মূলত বিশেষ করে আর্কটিক বা যেই অঞ্চলগুলো ডেভেলপিং বা বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলো, এবং পরিশেষে আমরা কি করতে পারি? এখন আপনার প্রতিটা মানে প্রতিটা অংশেই আপনার মূল লক্ষ্য থাকবে যে সুপারিশ। এখন প্রশ্নটা হচ্ছে, সব লেখায় কি আপনি সুপারিশের জন্য এই প্রশ্নটা রাখতে পারেন? মোটেও না। সব লেখা প্রয়োজন হয় না। আমাদের যেই লেখাগুলোতে প্রয়োজন হয় সেটা হচ্ছে মেক্সিমাম সময় আপনি আম আর্গুমেন্ট, ফোকাস, অনেক সময় আপনি লক্ষ্য করবেন প্যারাগ্রাফ, কিন্তু সেটার মধ্যেও সুপারিশ করা যায়। যদিও সবগুলোতে যায় না। ওকে। তার মানে আমরা পেলাম এই। এখন আমরা একসাথে একটু দেখতে পারি যে আসলে ব্যাপারটা কি? এই যে একসাথে আমরা এইটা পেলাম। কোথা থেকে? এই যে এখানে যেগুলো মানে আলোচনা করেছি, এই যে বিষয়টি কি আসলে? এই যে ২-৩ টা বাক্য লিখলাম। মানে কিভাবে, মানে কেন এটা হচ্ছে? এখানে ২ টা বাক্য লিখলাম। তারপরে কারা এফেক্টেড হচ্ছে? এখানে ২ টা বাক্য লিখলাম। সবগুলোকে আমরা একত্র করেছি। একত্র করে আমরা এইটা পেয়েছি। এখন অনেকে বলতে পারেন, "কি সব বললেন না বললেন মাথার উপর দিয়ে চলে গেল। এটা কি আইডিয়া জেনারেশন?" হ্যাঁ, এটাই আইডিয়া জেনারেশন। তাহলে বিশেষত কি? বিশেষত হলো আপনি যখন যেকোনো একটা টপিক লিখতে গিয়ে মনে করবেন যে, "ও হ্যাঁ, আমি তো কিসের পর কি লিখতে হয় এটা আসলে ভুলে গেলাম।" তখন আপনি কি করবেন? সিম্পলি এই ব্রেইনস্টর্মিং থিওরির সাহায্যে প্রথমত টপিকটা কি? টপিকটা কেন গুরুত্বপূর্ণ? টপিকের সাথে কারা জড়িত? এই টপিকটি কখন সামনে আসলো? এই টপিকটি বর্তমানে কিভাবে প্রভাবিত করছে? এরপরে টপিকটি সম্পর্কে আপনি একটু সুপারিশ করলেন। কেমন? ব্যাপারগুলো হলো ইনস্ট্যান্টলি লেখার জন্য। এখন আপনি যদি বাসায় বসে লেখার সুযোগ পান, তাহলে কি এত কিছু মানে মানে ইয়ে আছে? তখন কি আর আপনাকে মানে তাড়াহুড়ো করতে হবে? তখন তো আপনি আস্তে, আস্তে, যেমন ধরেন আনএমপ্লয়মেন্ট। এখন আপাতত দৃষ্টিতে আপনি আনএমপ্লয়মেন্ট সম্পর্কে কি জানেন? এমনিতে সিম্পলি আমরা বলি যে আসলে জবলেস, যারা জবলেস আছে, এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, মানে মানুষ আছে অনেক, কিন্তু কর্মসংস্থান নাই। সেই পরিস্থিতিটাকে আমরা আনএমপ্লয়মেন্ট বলছি। এখন এটি কিন্তু বলছি আমি একেবারে সিম্পলি, মানে স্বাভাবিক অর্থে। বাট আপনি যখন বাসায় বসে লেখার সুযোগ পাবেন, তখন আপনি দারুণভাবে হোয়াট ইস দ্য ইস্যু? এই ইস্যুর উত্তরটা দারুণভাবে দিতে পারবেন না? যে ইয়েস, আপনি একটু সার্চ দিলেন। এটাকে লিখে আপনি ব্রাউজারে গিয়ে সার্চ দিলেন। দেখবেন যে হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট সম্পর্কে বেশ কিছু তথ্য চলে আসছে। সেখান থেকে আপনি কিছু বিষয় সংগ্রহ করলেন। কিছু ওয়ার্ডস, কিছু নাউন ফ্রেজ ও ডিফারেন্ট টাইপ অফ যে টার্মস, এগুলোকে আপনি একটু কি করলেন? একটু সংগ্রহ করলেন। সংগ্রহ করে এরপরে আপনি একটা ডেফিনিশন দাঁড় করালেন। তারপরে হচ্ছে কেন এটা হচ্ছে? এই সম্পর্কেও আপনি কি, যদি আপনি জানেন, দেখুন কেন এটা হচ্ছে আমি আপনি কি জানি না? বলুন তো? আনএমপ্লয়মেন্ট কি আমরা কি জানি না? কেন ঘটছে এটা কি আমরা জানি না? কারা এটা প্রভাবিত, কারা ভুক্তভোগী এটাও কিন্তু আমরা জানি। কারণ আমরা তো শুরুতেই ডেফিনিশনটাই বলেছি যারা জবলেস। তার মানে তারাই তো ভুক্তভোগী। এবং তারা ফ্যামিলি থেকে ভুগছে, পরিবার থেকে, বিশেষ করে সমাজ থেকে ভুগছে, দেশ থেকে ভুগছে। মানে দেশ থেকে ভুগতে বলছে মানুষের কথা শুনছে। একই সাথে পরিস্থিতির এমন একটি অবস্থা যে পরিবার গঠনেও সমস্যার সম্মুখীন হচ্ছে। এবারে কখন এটি ঘটে? সাধারণত আমরা জানি ইউনিভার্সিটি যখন শেষ করা হয় বা এই পরিস্থিতিটা দাঁড়ায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিন্তু চাইলেই লিখতে পারেন। প্রশ্নগুলো কিন্তু সে একই। বাট আপনি উত্তরগুলো কি? মানে টপিকের ভিত্তিতে আপনি আবার প্রশ্নগুলো করবেন, উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন। দেখুন তো, সহজ না?
আমি যদি চাই, ধরুন আমি শুধুমাত্র এই যে প্রশ্নের উত্তরটা দিব, সত্য কথা বলছি। এইটার উপরেই আপনি ৫০০ ওয়ার্ড লিখতে পারবেন নির্দ্বিধায়। এখন বলতে পারেন, আদৌ কি সম্ভব? কেন সম্ভব না? আপনি আবার কি করবেন? এই যে কারা ইফেক্টেড? আমরা কিন্তু জানি ইতিমধ্যে ইয়াং পিপল, ইয়াং সোসাইটি, ইয়াং কমিউনিটিস, and belonging to and different areas in Bangladesh. Poor family. এরপরে আমরা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিও ভুগে। এডুকেটেড পিপল। এরপরে গ্র্যাজুয়েশন করা মানুষজন, ইউনিভার্সিটিতে শেষ করা মানুষজন। এখন আপনার প্রশ্ন হতে পারে কেমনে ৫০০ ওয়াট হবে? অমনি হবে। এই যে প্রতিটা ব্যাপারকে আপনি আবার বুলেট পয়েন্ট দিয়ে আলাদা, আলাদাভাবে আলোচনা করবেন। ইয়াং পিপলদের ব্যাপারে আলাদা আলোচনা করবেন, পুর ফ্যামিলিদের ব্যাপারে আলাদা আলোচনা করবেন, এডুকেটেড এদের আলোচনা আলাদা করবেন। সবকিছু আলাদা, আলাদাভাবে করলে এমনিতেই তো দেখবেন যে অনেক বড় একটি লেখা আপনার হয়ে যাচ্ছে। কি? হবে না? এরপরও মনে করতে পারেন বুঝি নাই। আপনাকে কষ্ট করতে হবে না। আপনি ধারাবাহিক ক্লাসগুলো চেষ্টা করুন। নোটটাকে আপনার কাছে রাখুন। পরবর্তীতে আমরা যখন আবারও প্র্যাকটিক্যাল ক্লাস এখানে যুক্ত করে দিব, তার মানে তখন আপনি বুঝতে পারবেন বলেই আমি আশা ব্যক্ত করি। তবে হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি কিন্তু অবশ্যই ধরে রাখবেন এই ধারাবাহিকতা। এরপর লক্ষ্য করুন এখানে এই প্যারাগ্রাফটি। প্যারাগ্রাফটি মূলত এইখানে থাকা যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো দিয়েই কিন্তু আমরা এটা করেছি। আমরা কিন্তু জানি। এখন আপনি উত্তরটা যাতে খুঁজে পাই, কোনটার পর কোনটা আসবে এইজন্য এটাকে ফলো করতে পারেন। ওকে। এখন আমি কি পড়বো? এটা পড়লে আসলে আমাদের সময় চলে যাবে। যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে। এইজন্য আমরা এটাকে আপাতত এভাবে রাখছি, পড়তে হবে না। জাস্ট এতটুকু বলছে যে এটা একটা বড় সমস্যা। আমাদের দেশের ইয়াং যারা আছে, আ এরা কিন্তু তাদের যে এডুকেশন আছে, they cannot find a job শেষ করে। তাদের এডুকেশন শেষ করে কিন্তু চাকরি পায় না। এরপরে দেখুন এভরি ইয়ার প্রতি বছর অনেক স্টুডেন্ট কলেজ, ইউনিভার্সিটিস বাট দে আর নট এনাফ জব। মানে তাদের কিন্তু যথেষ্ট জবের যে অপরচুনিটি আছে সেটা নাই। এখন এই উত্তরগুলো কিন্তু এই প্রশ্নের ভিত্তিতেই এখানে আছে। বুঝতে পারছেন? এখন মানে কেউ যদি মনে করেন যে আপনি বুঝতে পারেন নাই তাহলে আমাকে উইকলি সেশন ক্লাসে সাপ্তাহিক ক্লাস আমাকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ, আপনি বুঝতে পারেননি। তার মানে এখানে থাকা যে বিষয়গুলো সেই বিষয়গুলোই কিন্তু এখানে। কেমন? ওকে। এরপরে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দেখতে পারি বেসড অন ব্রেইনস্টর্মিং স্টেপ বাই স্টেপ। আমাদের এই প্রতিটি ব্যাপারে ওই দেখুন এই যে হোয়াট ইজ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াই ইট ইজ ইম্পোর্টেন্ট অ্যান্ড হু ইউজড ইট, কারা এটা ব্যবহার করে, কেন এটা মানে হয় না যে কেন কখন ব্যবহার করা হয়, তারপরে কোথায় ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা যায়, এই সব ব্যাপারে এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। এখন আপনি যেটা করবেন, আপনার কাজ হচ্ছে এই ব্যাপারে একটু বেশি করে আ মানে তথ্য সংগ্রহ করা, একটু বেশি করে পড়া। এই যে লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনি চাইলে এই যে এখানে প্যারাগ্রাফটা দেওয়া আছে। আপনি একটু পড়তে পারেন, আপনি একটু দেখতে পারেন কিভাবে তৈরি হলো, কিভাবে তৈরি করলো। আপনি এখানে যদি সমস্যা মনে করেন আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন লিখে রাখবেন। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। এই যে এরপরে আবার লক্ষ্য করুন দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে গেছে। হায়ার এডুকেশন অ্যাব্রড। তার মানেও বিদেশে উচ্চশিক্ষা। এখন এই ব্যাপারেও একই প্রশ্ন আপনি করুন। সমস্যা নেই। যেমন হায়ার এডুকেশন মানে ব্যাপারটা কি? প্রথমত আমাকে তো ডিফাইন করতে হবে যে আসল ব্যাপারটা কি? তাই না? এরপরে হচ্ছে কেন যায় এটা কিন্তু আমরা জানি। লার্ন নিউ স্কিল, এক্সপেরিয়েন্স অ্যান্ড ইমপ্রুভ দেয়ার ফিউচার জব চান্স অর ফ্যাসিলিটিস উইন ওয়েল অ্যান্ড হোয়াট ইস গোইং অন। এরপরে কারা, কারা পড়তে চায়? আমরা কিন্তু জানি যে কারা পড়তে চায়। আমরা সে ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমরা জানি যে সব শ্রেণীর মানুষই পড়তে যায়। আ এবং কি সব শ্রেণীর মানুষের মানে বিশেষ করে স্টুডেন্টশিপ যাদের আছে আরকি। আর আ সবারই কোনো না কোনো একটা দারুণ ইচ্ছা ও স্বপ্ন থাকে। সেই স্বপ্নের ভিত্তিতেই অনেকে পড়তে চায়। এরপর লক্ষ্য করুন যে কখন তারা হায়ার এডুকেশন বা ঠিক কোথায় করে। আমরা কিন্তু জানি কোথায় করে। এখন আপনি কিভাবে উত্তর পাবেন সেটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে না? আপনার কাজ হচ্ছে এই প্রশ্ন অনুযায়ী খালি উত্তর করা। ঠিক না? তাহলে কিন্তু আপনি দারুণভাবে কাজ করতে পারবেন। ওকে? এরপর হচ্ছে ওয়াটার লগিং ইন ঢাকা। এটার উপরেও আপনি একই প্রশ্ন করবেন। যদিও আমাদের সময়ের যে ব্যাপার আছে, ইতিমধ্যে আমরা আ বলেছি যে আমরা চেষ্টা করব ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ক্লাসগুলো রাখার।
যাতে করে আপনারা একটি ক্লাস দেখে তারপরে আবার পরবর্তী এটার অধীনে থাকা যে ক্লাসগুলো আছে সেটা বুঝতে পারেন। তবে ফাইল কিন্তু একটাই। এটা জাস্ট প্রিন্ট আউট করে নিলেই হবে। এটার উপরেই পরবর্তী যে আলোচনা বা ক্লাসগুলো হবে। ওই যে দেখুন বরাবর নেয় যে এটা আসলে কি, এটা আসলে কেন ঘটে, কারা এফেক্টেড হয় আমরা কিন্তু জানি। এখন থেকে আপনার মাথায় থাকবে এই ব্যাপারটা। এখন অনেকে বলতে পারেন, "স্যার এভাবে বললে কি মার্ক পাবো?" কেন পাবেন না? আপনি তো প্রত্যেকটার উত্তর আলাদা, আলাদা দিচ্ছেন। এটা হোয়াট ইস দ্য ওয়াটার লগিং? এটার সাথে কি এটার উত্তর মিলবে? হায়ার এডুকেশনের উত্তর মিলবে? না। এখন আবার কেউ বলতে পারেন, "এই তো একাডেমিক ডেফিনিশন আমরা দিচ্ছি না।" আপনি পরীক্ষার হলে একাডেমিক ডেফিনিশন কেমনে দিবেন? আপনার তো মাথায় থাকতে হবে আইডিয়া জেনারেট করা। আপনি বাসায় বসে যখন লিখবেন তখন সে না এত কিছু চিন্তা করতে পারেন। এইটা ওইটা বিভিন্ন আ আনুষঙ্গিক ব্যাপার আছে। ওকে। এরপরে এই তো ওয়াটার লগিং এর উপর ক্লাসও আছে। যেহেতু আমরা আরেকটি ক্লাস করব, আমাদের আপাতত এখানে রাখলেই হবে। আমাদের মূল যে টার্গেটটা আছে সেটা কিন্তু অন্য কোনো ব্যাপার না। মূল টার্গেটটা হচ্ছে আমরা কিভাবে এই ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত এই যে আ ব্রেইনস্টর্মিং আ অর ব্রেইন ম্যাপিং যে মেসেজটি থিওরিটি আছে, এইটাকে আমরা যাতে প্রয়োগ করতে পারি আমাদের দৈনন্দিন প্রয়োজনে, এইটাকে জাস্ট মাথায় রাখবো। কেমন? ওকে। এখন আপনারা কি করবেন, আপনাদের যতটুকু সম্ভব যে কেউ পারেন। হয় ইউজ অফ ইন্টারনেট নতুবা আপনি যেটা করতে পারেন ফ্লাশ ফ্লাড মানে হঠাৎ বন্যা এটা দিয়ে অথবা সাইবার ক্রাইম অথবা ড্রাগ অ্যাডিকশন যেকোনো একটি দিয়ে আপনাদের কাজ হচ্ছে আপনারা ওই ব্রেইন ম্যাপিং থিওরির সাহায্য নিয়ে করার চেষ্টা করবেন। আর এমনি পারলে তো ভালো। এরপরে আমাকে যে উইকলি সেশন ক্লাস আছে সেখানে দেখাবেন যে হ্যাঁ আমি এতটুকু করেছি। তাছাড়া আমাকে পার্সোনালি পাঠিয়ে দিতে পারেন। আমার সময় ও সুযোগ যখন হবে তখনই আপনাদের এই ব্যাপারটাকে প্রুফ রিড করে দেয়া হবে। একই সাথে যদি সময় ও সুযোগ হয় বা আউটস্ট্যান্ডিং হয় তাহলে এটা প্রকাশ করা হবেও বটে। তাহলে আজ এ পর্যন্তই। আশা করছি ব্রেইনস্টর্মিং অর ব্রেইন ম্যাপিং বেসড যে ডব্লিউএইচ কোয়েশনিং স্টেজ আছে সেই অনুযায়ী আপনি এই ব্যাপারগুলোকে বুঝতে পেরেছেন। এরপরও আমরা আরো আলোচনা করব ইন ফিউচার। তখন বুঝতে পারব। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। আর অবশ্যই বাড়ির কাজ করবেন। ভালো থাকুন।